আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলকে স্বাগতম জানাই ভয়ের সময়ের ১৯তম এপিসোডে। আপনারা যারা আমাদের ঘটনা পাঠাতে চান আমাদের মেইল করবেন ভয়ের সময় @gmail.com। আমাদের স্পেলিংটা একটু মনে রাখবেন, VOYERHOMOI আপনাদের জীবনে ঘটে যাওয়া সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ভয়ানক ঘটনা অথবা আপনাদের জানার যে সকল ঘটনা রয়েছে সেগুলো আমাদের মেইল করতে ভুলবেন না। আর এখন অবধি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি আমাদের সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হই। তাই দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাসেল। আমি বর্তমানে বাংলাদেশের ঢাকা রাজধানীতে একটি চাকরিরত অবস্থায় রয়েছে। আমার বয়স ৪৫। আমি জার্মানিতেও অনেকদিন ছিলাম। জার্মানিতে প্রায় ৩ থেকে ৪ বছর স্থায়ী থাকার পরে আমি সেখানে কিছু ঘটনা শুনেছিলাম, যা আজকে আমি আপনার কাছে তুলে ধরলাম। এটি জার্মানির একটি অত্যন্ত মর্মান্তিক এবং দীর্ঘস্থায়ী ঘটনা, যেখানে একটি তরুণী ক্যাথলিক মেয়েকে প্রায় ১ বছর ধরে এক্সোরসিজম করা হয়েছিল, এই বিশ্বাসে যে সে শয়তানের দ্বারা আচ্ছন্ন। অ্যানালিস মিশেল ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ তরুণী, যিনি ব্যাভারিয়ার লেপফিংয়ে বসবাস করতেন। তার পরিবার ছিল খুবই ধার্মিক ক্যাথলিক। ১৮ বছর বয়সে অ্যানালিস খিঁচুনির শিকার হন। চিকিৎসকরা এটিকে টেম্পোরাল লোব এপিলেপ্সি বলে নির্ণয় করেন এবং চিকিৎসা শুরু করেন। তিনি কয়েক বছর ধরে হাসপাতালে মানসিক এবং স্নায়বিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসার পরেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, বরং তার মধ্যে অদ্ভুত কিছু মানসিক লক্ষণ দেখা যেতে থাকে। তিনি দাবি করতে শুরু করেন যে তিনি ডেভিলদের মুখ দেখতে পান এবং তাদের ভয়াবহ কণ্ঠস্বর শুনতে পান। অ্যানালিসের বিশ্বাস ও তার পরিবারের দৃঢ় বিশ্বাস ছিল যে এই রোগ শুধু শারীরিক নয়, এটি শয়তানের দ্বারা আচ্ছন্নতার ফল। তার চিকিৎসার কোনো উন্নতি না হয় তারা গির্জার কাছে এক্সোরসিজমের জন্য আবেদন জানাতে শুরু করেন। প্রথম দিকে ক্যাথলিক চার্চ এই ধরনের এক্সোরসিজমের অনুমতি দিতে রাজি হচ্ছিল না, কারণ তাদের কাছে এপিলেপসিসের চিকিৎসা চলছিল। অনেক অনুরোধের পরে চার্চ অবশেষে সিদ্ধান্ত নেয় যে অ্যানালিসের অবস্থা সাধারণ মানসিক অসুস্থতার চেয়েও গভীর কিছু হতে পারে। 1975 সালে চার্চ বিশপ জোসেফ স্ট্যাঙ্গাইল, স্থানীয় পুরোহিত আর্নস্ট অল এবং আর্নল্ড রেনলকে গোপালে এক্সোরসিজমের দায়িত্ব দেন। এটাই এই ঘটনার সবচেয়ে দীর্ঘ নৃশংস অংশ। অ্যানালিসকে প্রায় 10 মাস ধরে প্রতি সপ্তাহে 1 বা 2টি সেশন করে মোট প্রায় 67 বার এক্সোরসিজম করা হয়। প্রতিটি সেশন প্রায় 4 ঘন্টা পর্যন্ত চলত। পুরোহিতরা দাবি করেন যে এক্সোরসিজমের সময় অ্যানালিসের কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে যায় এবং সে নিজেকে একাধিক ডেভিল যেমন হিটলার, কেইন, নিরো, জুডাস ইস্কারিওটর এবং একজন পতিত পুরোহিত হিসাবেও পরিচয় দিত। এ সময় অ্যানালিসের অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। তিনি খাবার খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন। তিনি দাবি করতেন যে ডেভিলরা তাকে খাবার গ্রহণ করতে বারণ করেছে। তিনি মেঝেতে পড়ে থাকতেন, পশুর মতো চিৎকার করতেন, কয়লা খেতেন, নিজের প্রস্রাব পান করতেন এবং দেয়ালে মাথা ঠুকতেন। তার শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ছিল। পরিবার তাকে বেঁধে রাখত যাতে সে নিজের আঘাত না করতে পারে। পুরোহিতরা এক্সোরসিজমে এই সেশনগুলো একটি বড় অংশ
অডিও ক্যাসেট রেকর্ড করেছিলেন। এই ক্যাসেটগুলো পরে বিচারের সময় খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে উপবাস, শারীরিক দুর্বলতা এবং এসিসিজমের দখলের ফলে মাত্র 23 বছর বয়সে অ্যানলিস মিশেল তার বাড়িতে মারা যান। মৃত্যুর সময় তার ওজন ছিল মাত্র 31 কিলোগ্রাম। তার শরীরে ডিহাইড্রেশন এবং নিউমোনিয়ার সুস্পষ্ট লক্ষণ ছিল। অ্যানলিসের মৃত্যুর পর জার্মান কর্তৃপক্ষ এটিকে চিকিৎসাজনিত অবহেলা হিসাবে ধরে মামলা শুরু করে। অ্যানলিসের মা বাবা এবং যে দুই পুরোহিত এক্সোরসিজম পরিচালনা করেছিলেন তারা অভিযুক্ত হন। মামলাটির মূল বিতর্ক ছিল অ্যানলিসের কি সত্যিই শয়তান দ্বারা আচ্ছন্ন ছিলেন, নাকি এটি ছিল একটি মানসিক রোগের ঘটনা যেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। দুই পুরোহিত এবং অ্যানলিসের মা বাবা সবাইকে চিকিৎসাজনিত অবহেলার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায় দেয় যে ধর্মীয় বিশ্বাস থাকা সত্ত্বেও যখন কেউ মানসিকভাবে অসুস্থ ছিল তখন তাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না করাটা একটি অপরাধ। অ্যানলিস মিশেলের ঘটনাটি ইউরোপে এক্সোরসিজম এবং চর্চার ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করলেও এই ঘটনার পর ক্যাথলিক চার্চ এক্সোরসিজম অনুমোদনের ক্ষেত্রে আরও কঠোর নিয়মাবলী তৈরি করে। ঘটনাটি আমি যখন শুনেছিলাম জাপানে তখন অনেকেই এটাকে বলতো হয়তোবা সে অসুস্থ ছিল, কিন্তু অনেকের মুখেই যারা পুরনো প্রবীণ ছিল তারা বলতো না, এটা ছিল ডেভিলের এক ভয়াবহ চাকরিক অবস্থা। মানুষ যেটাকে ভেবেছিল এটি মানসিক সমস্যা, কিন্তু তা নয়, সেটি ছিল একটি শয়তানের হাতছানি। তো ঘটনাটি আমি কালেক্ট করেছিলাম অনেক দিন আগে। তো ঘটনাটি অনেক জায়গাতে আমি শেয়ার করতে চাইলেও করা না হয়ে আপনাকেই প্রথম পাঠালাম। তো আশা করছি ঘটনাটা পড়বেন। যদি সিলেক্টেড হয় আমাকে জানাবেন কাইন্ডলি কত নম্বর এপিসোডে ঘটনাটি পড়া হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এবারে তার ঘটনা শেষ করেছেন। আপনাদের কেমন লাগলো ঘটনাটি আমাদের কাইন্ডলি জানাবেন। ঘটনাটি ভালো লাগলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ঘটনাটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি সুমি বলছি, ছদ্মনাম। আমার ঠিকানা দয়া করে গোপন রাখবেন ভাই। আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভয়ের সময় শ্রোতারা অনেক ভালো আছে সে আশাই করছি। আমি আজকে কিছু ঘটনা আপনাকে জানাতে চাই। আপনারা হয়তো ভাববেন এটা স্রেফ একটি গল্প, কিন্তু আমি নিশ্চিত করে বলছি আমাদের বর্লি গ্রামের বাড়িটা ছিল সাক্ষাৎ নরকের দরজা। এটা শুধু একটা ভূতুরে বাড়ি ছিল না, এর সাথে জড়িয়ে ছিল এমন এক অশুভ শক্তি যা ছিল শয়তানের চেলা। আমাদের বাড়িটা না বাড়ি নয়, এটাকে বলা হতো রেক্টরি। এটা 1863 সালে তৈরি করেছিলেন আমার পূর্বপুরুষ রেভারেন্ড হেনরি ড্যাশিংটন মারিয়ার। বাড়িটা খুব অদ্ভুতভাবে বানানো হয়েছিল। বিশাল, অন্ধকার এবং গ্রামের বাকি বাড়িগুলো থেকে বেশ কিছুটা দূরে নির্জনে দাঁড়িয়ে থাকতো। গ্রামের লোক বলাবলি করত এই বাড়ি তৈরির সময়ও ভুল হয়ে গেছিল, কারণ এই ভিত্তি গড়ে উঠেছে বহু শতাব্দী আগে এক মঠের ধ্বংসাবশেষের ওপর। লোককথা ছিল এই মঠের একজন সন্ন্যাসীর সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ধরা পড়ে। শাস্তিস্বরূপ সন্ন্যাসীকে মঠের দেয়ালের ভেতরে জীবন্ত গেঁথে দেওয়া হয়েছিল। সে অভিশাপেই এই বাড়ির ভিত্তি। আমি ছোট থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা দেখতে শুরু করি। সন্ধ্যা নামলেই বাড়ির পেছনের বাগান যা করিডর, আমি সাদা পোশাকে একজন নারীর ছায়া দেখতে পেতাম, যাকে সবাই সন্ন্যাসিনী ভূত বলতো। সেই মাটিতে মাথা নিচু করে হাঁটতো, যেন কাউকে খুঁজছে। মাঝরাতে গিয়েও যেন ঘন্টার পর ঘন্টা ধরে দরজায় ধাক্কা দিত। দৌড়ে গিয়ে দরজা খুললেও বাইরে কেউ থাকতো না।
কখনো কখনো দেয়ালের ভেতর থেকে গুনগুন করার আওয়াজও আসতো। জিনিসপত্র নিচ থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত, এমনকি ঘরের জিনিস শূন্যে ভেসে উঠত, যা দেখে আমি ভয়ে কাঠ হয়ে যেতাম। যখন রেফারেন্ট ফরেস্টার আমাদের বাড়ি ভাড়া নিতে আসেন, তখন থেকে আসল আতঙ্ক শুরু হলো। ফরেস্টার সাহেবের স্ত্রী টেবিলের ওপর থেকে একটি চাবি ছুঁড়ে ফেলেছিলেন। চাবিটি বাতাসে মিলিয়ে গেল, অথচ মাটিতে পড়ল না। একদিন তারা দেয়ালে নিচ থেকে লেখা দেখতে পেলেন। লেখাটি ইংরেজিতে ছিল, কিন্তু এর বার্তা ছিল অশুভ। তারা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো আত্মা নয়, কোনো পৈশাচিক শক্তির কাজ। এই ঘটনাগুলো এতটাই ভয়ানক হতে শুরু করতে থাকলো যেন তারা দ্রুত বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন। এই সময় বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর হ্যারি প্রাইস আমাদের বাড়িতে তদন্ত করতে এলেন। তিনি আসার পর পরিস্থিতি আরও খারাপ হলো। হ্যারি প্রাইসের সামনে কাছের জিনিসপত্রগুলো আপনা আপনি ভেঙে যেত এবং দেয়ালে জোরে জোরে ঠকঠক আওয়াজ হতো। তিনি বেশ কিছু সিটিং বা আধ্যাত্মিক অধিবেশন আয়োজন করলেন। সে অধিবেশনে তারা একটি অশুভ সত্তার সাথে যোগাযোগ স্থাপন করলেন। সেই সত্তা দাবি করে সে হলো এই বাড়ির অভিশাপের কারণ। অন্য একটি আত্মা দাবি করে বাড়িটি নিচে একজন সন্ন্যাসীকে হত্যা করে কবর দেওয়া হয়েছিল এবং সে এই সন্ন্যাসীকে খুঁজে ফিরছে। হ্যারি প্রাইস তার রিপোর্টে লিখেছিলেন, এই বাড়িটি ইতিহাসের সবচেয়ে ভুতুড়ে জায়গা এবং এখানে একাধিক অশুভ শক্তি সক্রিয় রয়েছে। 1938 সালের দিকে ক্যাপ্টেন গ্রেগরি এবং তার স্ত্রী বাড়িতে আসেন, কিন্তু তারাও বেশি দিন থাকতে পারেননি। 1939 সালের ফেব্রুয়ারি মাসের এক রাতে বাড়িটি রহস্যজনকভাবে আগুন লেগে যায়। আগুনের কারণ কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। অনেকের ধারণা এটি ছিল সেই অশুভ শক্তির চূড়ান্ত ক্রোধ। বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। গ্রামের মানুষজন বলাবলি করত, শয়তান নিজেই আগুন লাগিয়ে বাড়িটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, যাতে আর কেউ এই অভিশাপের শিকার না হয়। বাড়িটি পুড়ে যাওয়ার পরে হেনরি প্রাইস থেমে থাকেননি। তিনি পরের বছর বাড়ির ধ্বংসস্তূপের ওপর খনন কাজ শুরু করেন। খননের সময় তিনি একটি মেইলি মাথার খুলি আবিষ্কার করেন। স্থানীয়ভাবে অনেকেই বিশ্বাস করে এটি হলো সেই অভিশপ্ত সন্ন্যাসিনীর খুলি, যাকে জীবন্ত গেঁথে দেওয়া হয়েছিল। আজও যখন আমি সেই গ্রামের দিকে তাকাই, আমার মনে হয় সে অশুভ শক্তিগুলো এখনও যেন ধ্বংসস্তূপের আশেপাশে ঘোরাফেরা করছে। ঘটনার অনেক বছর পেরিয়ে গেলেও আজও আমার কাছে মনে হয় সেগুলো যেন আমি সামনেই দেখছি। আমার পূর্বপুরুষের কাছে থেকে, দাদা নানির কাছে থেকে ঘটনাগুলো কালেক্ট করেছি। আমাদের বসত ভিটে কেবল একটি বাড়ি ছিল না, এটি ছিল শত শত বছর ধরে চলে আসা এক শয়তানি অভিশাপের কেন্দ্র। আমি বর্তমানে সেখানে অন্য কিছু ধরনের কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখনও টের পাই, তবে সেই পূর্বের বাড়িটি আমার দেখার ভাগ্য হয়নি। হয়তোবা ভালোই হয়েছে না দেখে। আজকে এই পর্যন্তই ছিল আমার ঘটনা। আশা করছি ভালো লাগবে ভাই। সকলের কেমন লাগলো ঘটনাটি আমাকে জানাবেন কাইন্ডলি। আমার কাছে ঘটনাটি তো লেগেছে, মোটামুটি ভালো লেগেছে, কিন্তু ঘটনাটির সত্য মিথ্যা কতটুকু তা আমি জানি না, কিন্তু তিনি আমাকে অ্যাসিওর করছেন যে ঘটনাটি সত্য। আবার আপনারা অনেকেই বলেন যে ঘটনা কতটুকু সত্য তা আমাদের জানা নেই, কারণ ঘটনার সত্য মিথ্যা যাচাই করা তো আমাদের কাজ নয়। যদি আপনারা যাচাই করবেন, তাহলে যদি করেন তাহলে আমাদের জানাবেন। একটি ঘটনা সত্য কতটুকু সেটাও বলা একটু কঠিন, আর মিথ্যা যে সেটাও কিন্তু প্রমাণ করা যায় না আর কি। তাহলে ঘটনাটি কেমন লাগলো আমাদের কাইন্ডলি জানাবেন এবং পরবর্তী ঘটনার মধ্যে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ঘটনা পাঠাতে আমাদের মেইল করবেন voyerসময়@gmail.com। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভয়ের সময়ের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।